ইতিহাস এখনো 50 বছর পরেও বিকৃত হয়ে যাচ্ছে। এখানে আমাদের প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দ কাজী আরিফ আহমদের ছোট ভাই উনি উপস্থিত আছেন। এখানে আমরা যে জিনিসটা মনে করি, বাংলাদেশের স্বাধীনতাতে দুইটা একটা সংগঠন এবং একজন ব্যক্তি সবসময় কমন ছিলেন, একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পূর্ব পাকিস্তান ছাত্রলীগ। এবং এই ছাত্রলীগই ধারাবাহিকভাবে এক এক সময় এটাকে আন্দোলনটাকে টেনে নিয়ে গিয়েছেন। এখানে বিভিন্ন সময় বিভিন্ন জন এটার ভূমিকা পালন করেছে, কিন্তু মূল সংগঠন হলো ছাত্রলীগ এবং সেই কৃতিত্ব ছাত্রলীগের কৃতিত্ব। আমরা দেখি যে অনেকে এটাকে ব্যক্তি বিশেষের কৃতিত্ব দাবি করে আমাদেরকে ভ্রান্ত ভাবে পরিচালিত করার চেষ্টা করে। আর 50 বছর পরেও এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে আমরা এই ইতিহাস বিভ্রান্তর জন্য আমাদের জাতি হিসেবেও আমরা বিভ্রান্ত হয়ে গেছি। ওই প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নাহার একদিন লিখলেন যে এই জাতি নাকি পথ হারিয়ে ফেলেছে। তো আসলে পথ তো হারানোর কথা না, আমরা ইচ্ছাকৃত ভাবে ইতিহাসকে বারবার বিকৃত করছি। আপনারা জানেন আমি কয়েকদিন আগে সার্জন জহুরুল হকের মৃত্যু দিবস পালন করেছি। আমাদের এখানে আমাদের প্রধানমন্ত্রীও বলছে যে স্বাধীনতার সত্যিকার ইতিহাস জাতির সামনে আসা দরকার। আজকেও বঙ্গবন্ধুর ভাষা আন্দোলনে কি ভূমিকা ছিল সেটার জন্য আজকে ওই আপনার পাকিস্তানি ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে তাদের নির্ভর করতে হচ্ছে। কারণ হচ্ছে যে এখানে ওইটাতেও বিভ্রান্তি আছে। আর স্বাধীনতার আন্দোলন বিশেষ করে 6 দফা কেন্দ্রিক এবং আগরতলা সমুদ্র মামলা কে কেন্দ্র করে যে আন্দোলন হয়, সেই আন্দোলনীতে আসলে শেষে আমাদের স্বাধীনতার দিকে ধাবিত করে এবং স্বাধীনতা অর্জনে সহায়তা করে। কিন্তু দেখা যায় যে এখানে এত বড় একটা আন্দোলন, ভাষা আন্দোলনের বহু ভাষা সৈনিক এখনো পাওয়া যায়, কিন্তু স্বাধীন 69 গণ আন্দোলনের এখানে আমার সাথে আরো 2 জন আছে। 69 গণ আন্দোলনে আমরা একসাথেই আমরা সংগ্রাম করেছি। এখানকার মনে হয় যে কোনো মানে এটা হঠাৎ করে তোফায়েল ভাই ডাকসু বিপি হিসাবে উনি আমাদের স্পোক্সম্যান হিসাবে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদে কাজ করেছেন। ওই একজনই মহানায়ক, আর কোনো খবর নাই। আসলে এই কারণেই আসলে আমরা জাতি বিভ্রান্ত হচ্ছে। আপনার 6 দফা আন্দোলনের পরে 6 দফাকে কেন্দ্র করে আইয়ুব খান যখন ভীত সন্ত্রস্ত হয়ে যায়, তখন আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে, তখনও বঙ্গবন্ধু হয় নাই উনি, তখন ওনার টাইটেল ছিল বঙ্গ সার্কুল শেখ মুজিবুর রহমান। ওনাকে পর্যদস্ত করার জন্য এই ইয়েতে ঢুকানো হয় এই মামলায়। এবং আইয়ুব খান মনে করেছিল যে এই মামলায় ঢুকালেই হয়তো ওনাকে সবাই ধিক্কার দিবে এবং ওনার রাজনৈতিক ইভেনকে ওনার জীবনও সংশয় করার একটা আশঙ্কা ছিল। কিন্তু এটা হিতে বিপরীত হয়েছে। ওনাদের জিনিসটা ওনারা বরঞ্চ উল্টা রেজাল্টে আসছে। আমাদের এখানে স্বাধীনতার আন্দোলনের অনেকে বলে যে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন শুরু হয়। আসলে ভাষা আন্দোলন তো মূলত 56 সালে যখন শাসনতন্ত্র দেওয়া হয়, তখন ভাষা আন্দোলনের ব্যাপারটা কিছুটা ফয়সলা হয়ে গেছিল। ভাষা আন্দোলনের আপনার ওই সময় ওই 56 সালের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়। এবং ওই সময় আপনারা জানেন যে যে জিনিসটা সবার সামনে চলে আসে সেই জিনিসটা হইল ওই যে মৌলানা ভাসানী হোসেন শহীদ সোহরাওয়ার্দী যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী, তখন এটা শাসনতন্ত্র প্রশ্নে বাংলা ভাষাটা পড়ে। কিন্তু ওই সময় যে মৌলানা ভাসানী ফরেন পলিসি নিয়ে যে আপনার ওই কাকবানি সম্মেলন করে, ওইটা তখন সামনে চলে আসে যে সিয়েটো সেন্ট্রাল দেশে আপনার সোহরাওয়ার্দী সাহেব কেন পাকিস্তানকে জড়ানো, কেন ওই ছোট মুসলিম রাষ্ট্রের উপরে উনি জোর করল না। ওই সময় সোহরাওয়ার্দী সাহেব, ওই সময় ছাত্রলীগ ক্ষমতায় ছিল,
মানে সরওয়ার্দী সাহেব পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং এম এ আওয়াল ছিল ছাত্রলীগের সেক্রেটারি, উনি হেলিকপ্টার দিয়ে এসে সলিমুল্লাহ মুসলিম হলে নামলেন এবং উনি ওনার পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করলেন এবং উনি বলেছেন যে হোয়ার দেয়ার ইজ নো আওয়াল দেয়ার ইজ নো স্টুডেন্ট পলিটিক্স। উনি কাকবানি কনফারেন্সও পেশ করেছেন। এখানে আমাদের অনেকে মৌলানা ভাসানীর সমর্থকরা সরওয়ার্দীর সাথে মৌলানা ভাসানীর একটা কন্ট্রাডিকশন হাজির করার চেষ্টা করা হয়। আসলে ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এবং ভারত স্বাধীন হওয়ার পর থেকে রাশিয়ার সাথে একটা বিশেষ সম্পর্ক ছিল। তার কাউন্টার পার্টি হিসাবে সরওয়ার্দী সাহেব হয়তো ওই সময় আমেরিকার সাথে ধরেছিল, এখন তো আমেরিকার সাথে সবাই বন্ধুত্ব করতে চায়। তো যাই হোক, ওখানে একটা জিনিস আর কি, এখন যেভাবে আপনার সবার উপরে দুর্নীতি নিয়ে আসে, ওনাদের উপর দুর্নীতির কোনো চার্জ আসে নাই, কিন্তু ওই ফরেন পলিসি নিয়ে ডিবেট হয় এবং উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার সত্ত্বেও কাকমারি কনফারেন্সে কিন্তু হাজির হন এবং একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া অনেকেই তার বিরোধিতা মানে করে সরওয়ার্দী সাহেবের। পরবর্তীতে তো ওনারা বাইরে যে ন্যাপ গঠন করে শুধু ফরেন পলিসির কারণে। আরেকটা জিনিস দেখবেন যে পাকিস্তানের ওই 23 বছরে কিন্তু কমিউনিস্ট পার্টি ব্যান ছিল। ওই কমিউনিস্ট পার্টির নেতারা মৌলানা ভাসানীর আশ্রয়ে থাকতো এবং ওই ইয়েতে এই জিনিসটা কিন্তু অনেকেই লক্ষ্য করে না, কারণ যেদিন মৌলানা ভাসানী মারা গেল ওই সময় প্রায় 6-7 ভাগে, কেউ মতিন আলাউদ্দিন, কেউ হক্কা, কেউ দেবেন বাসার, কত ভাগে যে বিভক্ত হয়ে গেল তার কোনো খবর নাই। তো যাই হোক, আমি যে জিনিসটা বলতে চাই যে ভাষা আন্দোলনের পথ পেয়ে স্বাধীনতা আসলে পথ আসলে পাকিস্তানিদের আমাদের প্রতি অমানবিক আচরণ, বৈষম্য, যে জন্য যে আমাদের ফাতেমাদের ইলেকশনের সময় যে বর্ষাটা বের হয়েছিল সোনার বাংলা শ্মশান কেন, এটাই মূলত আপনার আমাদের সবাইকে এই সংসদ বঞ্চনা, ইভেনকে আমাদের সেনাবাহিনীর যারা তারা আগরতলা কেসের যারা আসামি ছিল আপনি তাদের বিবরণীতেও দেখবেন ওই শোষণ বঞ্চনার বিরুদ্ধেই তারা ওই এখানে পাকিস্তান মানে এই দেশকে স্বাধীন করার চিন্তা করেছিল। তো ঠিক এই কারণে আমি যে জিনিসটা বলতে চাই যে আপনারা দেখবেন যখন বঙ্গবন্ধু অ্যারেস্ট হয়, আওয়ামী লীগরা সর্বদলীয় ভাবে ডাক একটা গঠন করে, ডিএসি আর কি ডাক, আর ছাত্র সমাজ 6 দফা শুধু ছাত্রলীগ ক্যারি করার অসুবিধা বলে যখন অন্যান্য দল নেয় তারা বলে যে কৃষক শ্রমিকের দাবি নাই, এই জন্য 11 দফা করা হয়, ওখানে 6 দফা ইনট্যাক্ট ঢোকানো হয়। ওইটার বিরুদ্ধে ডাক এবং সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ একই সাথে আন্দোলন করতেছিল। যেদিন আসাদ মারা গেল ওর 20 জানুয়ারি, ওই দিন কার্যত ডাক ইনঅ্যাক্টিভ, ডাকের কাছ থেকে নেতৃত্বটা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের কাছে চলে আসে আবার, এবং ওই সময় ঘটনা এত দ্রুত পরিবর্তন হয় সেই জিনিসটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। 20 জানুয়ারি আসাদ মারা গেছে, ওই দিন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্ব আসলে ডাকের কোনো খবরই নাই। 24 জানুয়ারি সেদিন মতিউর আসাদ এরা যখন হত্যা হইল, পুরা নেতৃত্বটা শুধু ছাত্রলীগের কাছে চলে আসলো। এর মূল কারণ হলো ওই 24 জানুয়ারি যেদিন মতিউর কাদের হত্যা হয়, সেদিন হাজার হাজার লোক আপনার ইকবাল হলের মাঠে, তৎকালীন ইকবাল হলের মাঠে জড়ো হয় এবং তারা বলে যে আপনারা কর্মসূচি দেন, কর্মসূচি দেন। যেহেতু কমিউনিস্ট পার্টির অঙ্গ সংগঠন ওই ছাত্র ইউনিয়ন, ওরা কোনো ওদের মূল পার্টির হুকুম ছাড়া তো ওরা কোনো কর্মসূচি দিতে পারে না। এই জনগণ কিছুতেই যাবে না কর্মসূচি ছাড়া। তখন সিরাজুল আলম খান ঘোষণা করলেন অনির্দিষ্টকালের জন্য হরতাল ঘোষণা করা হলো। এখন এই কারণেই মাত্র 3 দিনের ব্যবধানে শুধু ছাত্রলীগের কাছে এই নেতৃত্বটা ট্রান্সফার হয়ে গেল। খুব দ্রুত ওখানে ট্রান্সফার হবে। 20 জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, 24 জানুয়ারি আপনার শুধু ছাত্রলীগের কাছে নেতৃত্ব আসলো। তারপরে যে জিনিসটা হলো, যেদিন ওই আন্দোলন চলাকালীন অবস্থায় এখন যখন দেখলো যে আন্দোলন আর দমানো যাবে না, তখন আগরতলা কেসের আসামি সার্জেন্ট জহুরকে হত্যা করা হলো। যেদিন সার্জেন্ট জহুরের লাশ ইকবাল হলের সামনে আসলো, ওই লাশ নিয়ে আপনার আমাদের ছাত্রলীগের যারা
স্বাধীনতার কথা চিন্তা করতো, যে মিলিটেন্ট গ্রুপ ছিল তারা যে তাণ্ডব সৃষ্টি করলো, আপনার মন্ত্রীদের বাসায় আগুন দিল, আপনার মর্নিং নিউজ, তৎকালীন মর্নিং নিউজ পাকিস্তান, ওই দৈনিক পাকিস্তানে আগুন দিল, আপনার লস্করের বাড়িতে আগুন দিল, ইভেন কি আগরতলা কেসের যে মূল বিচারক তার বাড়িতে আগুন দিল। এই আগুন দেওয়ার ফলে আমরা যেটা ওই কমিউনিস্টদের বইয়ে পড়েছি যে দুনিয়া কাঁপানো 10 দিন, এখানে বলবেন 15 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি সারা বাংলাদেশ কাঁপানো এই যে 6 দিন, এই শুধু ছাত্রলীগের নেতৃবৃন্দের তাণ্ডবের কারণে। ওরা যখন আগরতলা কেসের বিচারকের বাড়িতে আগুন দেওয়া হলো, সে বিচারক পিছন দরজা দিয়ে বেরিয়ে ফ্লাইট ধরে করাচি চলে গেলেন। তখন আর কিসের বিচার কিসের কি, বঙ্গবন্ধুরে 22 তারিখে ফেরত দিয়ে গেল আর কি, পাকিস্তান আর্মিরা তার বাড়িতে দিল এবং অন্যদেরকেও আগরতলা কেসের আসামিদেরও আপনার মুক্ত করে দিল। ওই 22 তারিখে শুধু বঙ্গবন্ধু বাদে আর বাকি আসামিদেরকে এখানে একটা রিসিপশন দেওয়া হলো পল্টন ময়দানে। 23 তারিখে শুধু শেখ মুজিবুর রহমান রে আপনার ওই তৎকালীন রেসকোর্স ময়দানে সম্বর্ধনা দিয়ে এই ছাত্রলীগ করতেই, এই ছাত্রলীগের ইলেক্টেড ভিপি হিসাবে ডাকসু মেম্বার হিসাবে তোফায়েল আহমদ বঙ্গবন্ধু হিসাবে ঘোষণা দিলেন, উপাধি দিলেন। কিন্তু এখানে একটা কিন্তু এই ইতিহাস, এখানে একটু ইতিহাস চুরি হয়ে গেছে। বঙ্গবন্ধু যেদিন এখানে ক্যান্টনমেন্ট থেকে মুক্তি পায়, এত বড় একটা ঘটনা এই 22 ফেব্রুয়ারি কেউ পালন করে না। কারণ এইখানে ছাত্রলীগের অভ্যন্তরের যে আপনার মিলিটেন্ট যারা, তাদের সর্বোচ্চ ভূমিকা ছিল। এখানে ইতিহাস কিভাবে হচ্ছে বিকৃত হয়। 23 ফেব্রুয়ারি যেদিন বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়, তোফায়েল আহমদের এতদিন পরে লেখা আমি দেখলাম খালি 23 ফেব্রুয়ারি বলে, কিন্তু 22 ফেব্রুয়ারি যে বড় ঘটনা না, শুধু ছাত্রলীগের দ্বারা সংগঠিত হয়েছিল, সেটাকে এরা পালন করে না। ও দিল্লি থেকে শেখ হাসিনা আসলো, এটা পালন করে, অমুক দিন জেল থেকে পালন করে। এই ইতিহাস যার যার সুবিধা অনুসারে ইতিহাস থেকে বলে, এই ইতিহাসের বিকৃত করার ফলে আমাদের আজকে যে মুক্তিযুদ্ধের লিস্ট হচ্ছে, যারা স্বাধীনতা যুদ্ধটাকে এগিয়ে নিয়ে গেল, তৎকালীন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, এই যে আমাদের নেতৃবৃন্দ আছে, এদেরকে কোন জাতীয় খেতাবও দেওয়া হয় নাই এবং এদেরকে কোন লিস্টও করা নয়, স্বাধীনতা পদকও দেওয়া হয় না, কোন লিস্টই নাই। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তিযুদ্ধের সংগ্রাম। মুক্তিযুদ্ধের লিস্ট আছে, স্বাধীনতা সংগ্রামীদের লিস্ট কোথায়? স্বপন সাহাদের লিস্ট কোথায়? নুরুল ইসলাম মিলনদের লিস্ট কোথায়? আমাদের লিস্ট কোথায়? ওই সময় যারা এই আন্দোলনকে, এই আপনার বঙ্গবন্ধুকে রিলিজ করে আনলো, যে যারা এই স্বাধীনতাকে অনিবার্য করে তুললো। আমি এই 25 মার্চ ক্র্যাকডাউনের পরে যখন 80-84 জন বিডিআর মেম্বার নিয়ে নরসিংদী যাই, তখন এই স্বপন সাহারাই আমাকে রিসিভ করেছিল। ওনারাই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল এবং ঢাকা থেকে মাত্র 17 মাইল দূরে যে স্বাধীন বাংলার পতাকা উঠছিল, এটা যখনই আকাশবাণী থেকে প্রচার করা হলো, তখনই নরসিংদীতে আপনার ট্রেসার বুলেট দিয়ে পাকিস্তান বাহিনী অ্যাটাক করলো। তার সেই ইতিহাস কোথায়? এই জন্য ভারতে আপনারা দেখবেন ওই অসহযোগ আন্দোলনে যারা একটা ঢিল মারছে, তারাও স্বাধীনতা সংগ্রামী, তাদেরও জাতীয়ভাবে তাদেরকে সম্মান দেওয়া হয়। আমাদের এখানে আমরা জিনিসটাকে খিচুড়ি পাকিয়ে ফেলাইছি, যে জন্য এই দেশের এই অবস্থা হয়। পলিটিক্যাল লোক যারা রাজনীতি সচেতন লোক, তাদেরকে অমিট করে শুধু সশস্ত্র সংগ্রামীদেরকে সামনে টাইনে এনে, মানে অনেকটা এইখানে আমাদের স্বাধীনতা সংগ্রামী বলতে কেউ নাই, এখানে আছে শুধু সিপাহী। এই জন্য এই দশা। হ্যাঁ, আজকে দেশের এই দশা। আজকে প্রবীণ হিসাবে তখন হয়তো আমরা ছাত্র নেতা ছিলাম, অত আমরা ক্লেম করি নাই। আজকে সবাই আমাদের বয়োবৃদ্ধ, আমরা 72-73 বছর বয়স হয়েছে। আজকে তাদের অভিভাবকের দায়িত্ব অনেকটা আমাদের কাছে চলে আসছে। আজকে দেশের ভালো মন্দ
আমাদের ব্যতীত করে, আমাদের প্রেজেন্সে যে দেশ আমরা তৈরি করছি, এই দেশ যদি ধ্বংস হয়ে যায়, এটা তো আমরা ধ্বংস হতে দিতে পারি না। কিন্তু আজকে ওই ইতিহাসকে নিয়ে আপনার চলছে, ইতিহাস চুরি করে নিয়ে যার যার রাজনৈতিক সুবিধা আদায় করছে। মুক্তিযুদ্ধ আগরতলা কনস্পেসকে কেন্দ্র করে 69 সালের ওই যে পুরা ধারাবাহিক আন্দোলন, যে আন্দোলনটা 6 দফা আন্দোলনের পরে বঙ্গবন্ধুর অ্যারেস্ট করার পরে 7 জনে একটা হরতাল হয়, আওয়ামী লীগের ম্যাক্সিমাম লোক জেলে ছিল। ইভেন কি আমাদের নূর আলম সিদ্দিকী যে এত ইতিহাস বলে কাজী বিরোধীর, ওনারাও জেলে ছিল, ওনাদের মুক্ত করলো কারা? এই যে এরা তো এটা জানেও না যে কারা তাদের মুক্ত করলো। তো সেই জগন্নাথ কলেজের গপ্প খালি কয়, অন্যান্য জায়গার কোনো খবর নাই। আর ওই সময় জগন্নাথ হলে আজকে যেমন আমরা রাজাকারদের ঘৃণায় চোখে দেই, তখন ছাত্রলীগ যারা করতো তাদেরকে ওইভাবে মনে করতো ছাত্র ইউনিয়নের ছেলেরা। আজকে দেখে যে দেশ স্বাধীন হওয়ার পরে আজকে ছাত্র ইউনিয়নের লোকরাই সবকিছু নিয়ন্ত্রণ করছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে বসে আজকে ছাত্রলীগের এত বদনাম হয়, এটা কারা করে সেটাও তো আমি বুঝি না। আসলে এই জন্যে এই যে ইতিহাস বিকৃতির শিকার আমাদের দেশ হয়ে গেছে, যেটা পুরা ছাত্রলীগের ব্যাপার। আসলে আব্দুল্লাহরে ছাত্রলীগ মনোনয়ন দিচ্ছে, ছাত্রলীগ ইলেক্টেড করছে। আমি যখন ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগের সেক্রেটারি হই, একমাত্র ফজলুল হলে আপনার সংহতি প্যানেল ছিল, মেনন গ্রুপ, মতে গ্রুপ আর ছাত্রলীগ মিলে, আর ইকবাল হলে ফুল ক্যাবিনেট ছিল। ওইখান থেকে যখন 70-এ ডাকসু ইলেকশন হয়, সেখানে ওই সময় সরাসরি ডাকসু ইলেকশন হয়, যেভাবে হানিফ ভাই ডাইরেক্ট ইলেক্টেড হয়, আর বাকি মেয়র গুলো কিন্তু সিলেক্টেড ছিল। ওই সময় রবের কে যদি আমরা ইলেকশনে জিতিয়ে না আনতে পারতাম, তাহলে স্বাধীনতার ইতিহাস অন্যরকম হতো। আজকে রব সেটাকে ব্যক্তিগতভাবে ক্লেম করে তার যাচ্ছে তাই করছে। তো তুমি কানে জিজ্ঞাসা করছো, তুমি তোমার আওয়ামী লীগ মূল্যায়ন করে না, তুমি এবার ধানের মধ্যে যাও, তো তুমি আমরা তো এখনো জীবিত আছি, তার সবাই ডেকে জিজ্ঞেস করতা কি করা যায়। আবার তোমরা পার্টি আলাদা করে নিয়ে আজকে এটা পরিত্যক্ত সম্পত্তি বানাইছো, তাহলে এত লোক এত জনক্ষয় কেন করলা? আওয়ামী লীগেরও লোক মরছে, তোমাদেরও লোক মরছে। এখন ইনু একটা রেজিস্টার্ড পার্টির নেতা, সে যে নৌকায় উঠছে, তাহলে 30,000 ওয়ার্কার কেন মারলা? আজকে রব পেয়ে যে কালকে দেখলাম যে সে ধানে শীষে উঠে গেছে। তো এই জন্যে আজকে পুরো দেশকে স্থবির করে দিচ্ছে এই ইতিহাস বারবার শুনি বলে। সমগ্র ছাত্রদের সংগ্রামের ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস আমরা এই ব্যক্তিগত ভাবে বোঝা করে, এই ব্যক্তি বোঝা তো ছিল না। আজকে বলতো ওই কোটেশনও চুরি হয়ে গেছে। ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। এইগুলো এটা হলো হোসেন সরওয়ার্দীর কোটেশন, এটা জিয়া রহমানের নামে চালিয়ে দেয়। এই ইস্যুতেও চুরি হয়ে গেছে। বড়ই দুঃখ লাগে। আমরা যদি পয়সা না থাকলাম তাইতে এইটা জানতাম, অনেকে জানতোই না যে এটা সরওয়ার্দী সাহেবের কোটেশন পর্যন্ত চুরি হয়ে যায়, এটা জিয়ার নামে চালিয়ে দিচ্ছে। আমাকে এক ছাত্রলীগের প্রাক্তন নেতা একে ফিরোজ নুর যে খুলনা, সে ওইখানে যে যোগ দিছিল জিয়ার কি আপনার প্রিন্সিপাল হয়েছিল, তার নাকি পলিটিক্যাল ট্রেনিং কলেজের, সে এগুলো এই কোটেশন গুলা জিয়ার নামে চালিয়ে দিচ্ছে। কাজে ইতিহাস বারবার বিকৃত হচ্ছে। আমি একটা জিনিস বলতে চাই, এখন যে পরিস্থিতি দাঁড়াইছে, এরা তো এই সবাই যাতার মতো এক একটা চাইনা নিয়ে একটা পুরা দেশকে স্থবির করে দিছে। আজকে ঘূর্ণিঝড়ে বলছে, কেন ওই আমাদের কুলদীপ নেওয়ার বলবে যে একে পথ হারাইছে কিনা? কিসের পথ হারাইছে? পথ হারাইতে এদের জন্যই তো। এই যে রাজনীতি এরা চুরি করে নিয়ে তার সুবিধার মতো। এখন তো পুরা আমরা শেখ হাসিনা যেভাবে চালাচ্ছে আমরা অবশ্যই প্রশংসা করি, কিন্তু তার আশেপাশে বঙ্গবন্ধুর নাম করে এত দুর্নীতির সন্ত্রাস, এগুলো তো আমরা পছন্দ করব না। আমরা চাবো না যে ছাত্রলীগের বদনাম হোক, বঙ্গবন্ধুর বদনাম হোক, এবং এই দেশ একটা বিভ্রান্ত অবস্থায় যাক। আমরা মনে করি যে এখন 50 বছর হয়ে গেছে, সত্যিকার ইতিহাস সবারই জানা দরকার, এবং এই দেশকে যদি আবার সঠিক পথে আনতে হয় তাহলে আবার সবাই ঐক্যবদ্ধ প্রয়াস দরকার। এই
এই যে